তাহলে আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.1 যে চ্যাপ্টারটা ছিল অর্থাৎ কোষে দেখি 1.1 এই চ্যাপ্টারের আগের দিন আমাদের হয়েছিল কত 3 এর দাগ পর্যন্ত অঙ্ক শেষ হয়েছিল। আজকে আমরা 4 এর দাগ থেকে অঙ্ক শুরু করব। 4 এর দাগের অঙ্কতে কি বলেছে? a - 2x স্কয়ার a - 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। এটা একটা সমীকরণ দেয়া আছে। প্রথম এটা কি দ্বিঘাত সমীকরণ হচ্ছে? দ্বিঘাত সমীকরণ হচ্ছে তো, তার কারণ একটি চল সংখ্যা x এবং সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে প্রথম শর্ত। এবার এখানে কোশ্চেন কি বলেছে যে এই সমীকরণটিতে এর কোন মানের জন্য এটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। এখন তো দ্বিঘাত সমীকরণ আছে, কিন্তু এর কোন ভ্যালু বসালে এটি আর দ্বিঘাত সমীকরণ হবে না। কি করব? দেখো অঙ্ক আমরা করেছি একদিন, কি রকম x এর সহগটাকে শূন্য করে দিতে হবে। তাহলে x এর সহগ বলতে এখানে কোনটা? সরি ভুল বললাম, x এর সহগ নয়, x এর স্কয়ারের সহগটাকে শূন্য করতে হবে। x এর সহগ কত? x এর স্কয়ারের সহগ তো a - 2, তাহলে এটা সমান 0 করব। তাহলে a - 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা a এর ভ্যালু কি পাচ্ছি? -2 দিকে গেলে হচ্ছে +2, অর্থাৎ a এর ভ্যালু 2। এইটা বসালেই এই সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। এটা বসিয়ে আবার চেক করে দেখে নেওয়া যাক। a এর ভ্যালু 2 বসাচ্ছি, তাহলে 2 - 2 কি হবে? 0। তাহলে এই সহগটা আর থাকছে না, সহগটা 0 হয়ে গেল। সহগ 0 হয়ে গেলে x স্কয়ার কি আর অস্তিত্ব থাকবে? 0 * x স্কয়ার মানে কি? x স্কয়ার 0 হয়ে গেল, x স্কয়ার পদটাই আর থাকবে না। তাহলে তখন আর এটা দ্বিঘাত সমীকরণ হতে পারবে না। আগের ক্লাসে এগুলো আলোচনা হয়েছে। তাহলে উত্তর কি হলো? অতএব a = 2 এর জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না। হয়ে গেল। এই সব এটা ইকুয়ালস টু 0 এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। হয়েছে? তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। দুয়েরটাতে কি বলেছে দেখে নেওয়া যাক একটু। দুয়েরটা কি বলেছে না, x/4 - x x/4 - x সমান হচ্ছে 1/3x। এটি আছে, এটা আমাদের একটা সমীকরণ দিয়েছে। এবার বলেছে এই সমীকরণটাকে কি রূপে সাজাতে হবে? ax² + bx + c = 0। এটা কি রূপ? এই রূপটাকে কি বলা হয়? কার? ওটা বলতে হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এটা সাধারণ রূপ ax² + bx + c = 0। এই রূপটাকে আমি বলেছি, বারবার বলেছি, এই রূপটাকে ভালো করে আমাদের আয়ত্ত করে নিতে হবে। যে এই রূপ থেকে আমরা অনেক সূত্র শিখব ax² + bx + c = 0 থেকে। তাহলে সেই রূপে আমাকে সাজাতে বলেছে। এখানে তো কোনো ভগ্নাংশ রূপে নেই, এটি একটি লব একটি হর, এটি একটি লব একটি হর, এই রকম রূপে আছে। তাহলে এই অবস্থা থেকে আমরা এটাকে পরবর্তী স্টেপে যেতে গেলে কি করতে পারি? পরমাণু গুণ, মানে যেটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয়। তাহলে x এর সঙ্গে 3x² গুণ করলে কি হবে? এই 3x গুণ করলে হবে কি 3x²। হলো সমান 4 - x এর সঙ্গে এবারে 1 এর গুণ, তাহলে 1 কে দিয়ে গুণ করলে 4 - x ই থাকবে। এবার সব বাম সাইডে নিয়ে আসবো, কারণ আমাদের সমীকরণে কি হবে? ইকুয়ালস টু 0 করতে হয়। তাহলে ডান দিকে কিছু রাখা যাবে না। তাহলে -x, বাম দিকে এলে হবে +x, এর 4 এর চিহ্ন কত? +4, সামনে কিছু নেবে +4, তাহলে বাম দিকে এলে কি হবে? -4, ডান দিকে হয়ে গেল 0। তাহলে ওই রূপে সাজানো গেছে ax² + bx + c = 0। এই রূপে সাজানো গেল। এইবার এখানে আমাদের কোশ্চেন আরো একটা জানতে চেয়েছে, এই সাজানোর পরে
বলেছে x এর সহগ কত হবে। আগে প্রথমে ax স্কয়ার প্লাস bx প্লাস c রূপে সাজানো হয়ে গেল, এবার কোশ্চেন করছে আবার তাহলে এখানে x এর সহগ কত, কে বলতে পারবে এখানে x এর সহগ কত? x এর সঙ্গে তো 1 বসে আছে, কিছু নেই মানে 1 বলবো না মাইনাস 1 বলবো না প্লাস 1 বলবো? প্লাস 1 আর 1 একই জিনিস। তাহলে এখানে এক্সট্রা করে আমি বলেছিলাম প্লাস কতটা লিখতে হয় না, কিন্তু মাইনাস থাকলে লিখতে হবে। তাহলে এখানে প্লাস আছে বলে আর লেখার দরকার নেই, 1 বোঝানো মানেই এটা প্লাস 1ই বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখবো অতএব x এর সহগ কত হচ্ছে প্লাস 1 বা শুধু 1 একই জিনিস। মাইনাস থাকলে কিন্তু উল্লেখ করতে হবে -1, মাইনাস চিহ্নটা এখানে নেই তাহলে উল্লেখ করার দরকার নেই। আছে পরের কোশ্চেনে কি বলেছে না 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু কি বলেছে x প্লাস 4 ইনটু x প্লাস 3 x প্লাস 3 প্লাস 2 এরকম রূপে দিয়েছি। এইবার বাম দিকে কিন্তু আমাদের সমীকরণের একটা রূপ তৈরি হয়ে আছে, কিন্তু ডান দিকে নেই। আমাকে এখানে এই পুরো সমীকরণটাকে ওই সাধারণ রূপ অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 ওই রূপে সাজাতে হবে পুরো সমীকরণটাকে। তাহলে এই দিকটা তো আমার তৈরি হয়ে আছে, আমি কিছু করব না, কিন্তু এই দিকে তৈরি নেই, এটাকে আমাকে গুণ করে সাধারণ রূপে আনার চেষ্টা করতে হবে। তাহলে এদিকে 3x স্কয়ার যেমন আছে থাকলো প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু এটা গুণ করছি x ইনটু x x স্কয়ার x প্লাস 3 হচ্ছে 3x, তারপরে 4 দিয়ে গুণ হবে 4 ইনটু x প্লাস 4x 4 ইনটু 3 মানে 12 প্লাস 2 হলো। গুণের কাজ শেষ হলো। এই যে এটাতে গুণ করলাম x ইনটু x x স্কয়ার x ইনটু 3 প্লাস 3x প্লাস 4 ইনটু x প্লাস 4x প্লাস 4 আর প্লাস 3 প্লাস 12, ওদিকে সব গুণ শেষ। এবার আমাদের সমীকরণের রূপে ডান দিকে কি রাখতে হয় 0। তাহলে আমরা ডান দিকে যা যা ভ্যালু আছে সব বাম দিকে নিয়ে চলে আসবো আগের অঙ্কটার মতোই। তাহলে এদিকে 3x স্কয়ার আমি একটা একটা করে সাজিয়ে নিচ্ছি একবারে, x স্কয়ার প্লাস ছিল এদিকে ডান দিকে, আমি এর কাছেই নিয়ে চলে আসছি। তাহলে এদিকে বাম দিকে কি হবে মাইনাস x স্কয়ার, সাইন উল্টে যাবে, প্লাস 7x। আচ্ছা এদিকে একটু করে ছোট করে ক্যালকুলেশন করে নিই, প্লাস 3x আর প্লাস 4x কত হবে প্লাস 7x। তাহলে লেফট সাইডে আনলে কি হবে মাইনাস 7x হয়ে যাবে। একটু স্টেপ জাম্প করলাম, এখানে প্লাস 23 ছিল তাহলে লিখে দাও প্লাস 23। আচ্ছা ডান দিকে একটু ক্যালকুলেশন করে নিই, প্লাস 12 প্লাস 2 কত হচ্ছে প্লাস 14। তাহলে লেফট সাইডে এলে কি হবে মাইনাস 14, তখন ডান দিকে আর কিছু থাকলো 0 হয়ে গেল। আমাকে তো ওই রূপেই সাজাতে হবে, ডান দিকে কিছু রাখা যাবে না 0। আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি 3x স্কয়ার মাইনাস x স্কয়ার মানে কত হবে 2x স্কয়ার প্লাস 7x মাইনাস 7x কেটে গেল, আর ওটা ক্যালকুলেশন করলে হবে প্লাস 23 থেকে 14 বাদ দিতে হবে 9। তাহলে আমরা এই পর্যন্ত বোঝা গেল 3 এর দাগে। এবার আমরা পরের অঙ্কে আসছি। কি বলেছে পরের অঙ্কে বলেছে x প্লাস 2 ib x প্লাস 2 তার হোল কিউব ইকুয়ালস টু বলেছে x ইনটু x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। এই সমীকরণটাকে এই রূপে সাজাতে হবে, অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই রূপে সাজাতে হবে, ঠিক আছে, যেমন আগের গুলো সাজানো হচ্ছে। তাহলে এইখানটা একটা সূত্র পড়ছে, কে বলতে হবে সূত্রটা কি, সূত্রটা কি রূপে সাজানো আছে বা কি রূপে পড়বে, কোন সূত্রের রূপে a প্লাস b এর হোল কিউব। তাহলে আমি একটু ছোট করে লিখছি a প্লাস b হোল কিউব। এটাকে যদি আমরা সূত্রে ফেলি বা সূত্রে লিখি তাহলে কি হবে উত্তরটা a কিউব মানে x কিউব, তারপরে
প্লাস কি হবে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি হবে b কিউব। এই যে সূত্রটা আমি উপরে ছোট করে লিখে দিয়েছি, তাহলে ওইটার মতো করে এখানে লিখলে কি হবে 3 ইনটু a স্কয়ার, এখানে a মানে কি x তার স্কয়ার হবে, আর b মানে কি 2, বুঝে গেল, প্লাস 3ab স্কয়ার, a মানে x, b স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার হলো, প্লাস b কিউব মানে 2 এর কিউব, দেখো হয়ে গেল b কিউব হয়ে গেল, সমান ডান দিকে আর কোনো সূত্র পড়ছে না, আমরা ডান দিকে শুধু কি করব গুণ করব। এই যে বাইরে প্লাস x আছে, সামনে প্লাস x এর সঙ্গে ভেতরের x স্কয়ার কে গুণ করলে হবে x কিউব, প্লাস x এর সঙ্গে মাইনাস 1 কে গুণ করলে হবে x হলো। তাহলে আমরা ডান দিকে যেটা পেয়েছি সেটাকে কি করব বাম দিকে নিয়ে চলে আসতে হবে, আর ডান দিকে তো শূন্য রাখতে হবে, তাহলে বাম দিকে একে একে করে নিয়ে আসছি x কিউব, আর এদিকে x কিউব প্লাস ছিল সে এসে বসবে মাইনাস x কিউব হয়ে, আচ্ছা এটা গুণ করলে হবে 3 ইনটু 2 মানে 6, তাহলে 6x স্কয়ার, ওদিকে কোনো x স্কয়ারের পদ নেই সেজন্য এর কাছে কেউ আসবে না, এটা গুণ করলে হবে 3 আর 2 স্কয়ার মানে কত 4, তাহলে 4 ইনটু 3 গুণ করলে কত, তাহলে 12x, আর ওদিকে ছিল মাইনাস x, তাহলে এইদিকে এসে ডান দিকে কি হবে প্লাস x হয়ে যাবে, প্লাস 2 এর কিউব কত হবে 8, ওদিকে আর কেউ নেই তাহলে এখানে কেউ বসবে না, ইকুয়ালস টু 0, এখানে x কিউব কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 6x স্কয়ার প্লাস 12x আর প্লাস x কত 13x প্লাস 8 ইকুয়ালস টু 0, তাহলে আমাদের এই যে রূপ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সেই রূপে এলো। হ্যাঁ সাজানো গেছে। এরপরে আমাদের কোশ্চেন করেছে, এই সাজানোর পরে আরো কোশ্চেন করেছে, বলেছে x স্কয়ার x এবং x টু দি পাওয়ার 0 সহগ কত লিখতে হবে, আগে সাজিয়ে নিতে বলেছে, সাজানো হয়ে গেছে আমাদের, এরপরে আমাদের সহগগুলো জানতে চেয়েছে, তাহলে আমরা এখান থেকে x স্কয়ার এর সহগ বের করব, কে পারবে, x স্কয়ার এর সহগ কত হবে, সহগ মানে কি সঙ্গে যে থাকে, তাহলে x স্কয়ার এর সঙ্গে কে আছে 6, তাহলে 6 হয়ে গেল সহগ। এবার x এর সহগ কি হবে, x এর সঙ্গে কি বসে আছে 13, তাহলে 13, আচ্ছা x টু দি পাওয়ার 0 তার সহগ কে বলেছিলাম, x টু দি পাওয়ার 0 মানে ধ্রুবক সংখ্যা যে থাকবে সেটি হবে x টু দি পাওয়ার 0 সহগ, এখানে x টু দি পাওয়ার 0 কত আছে, ধ্রুবক সংখ্যা 8, তাহলে 8 হয়ে গেল x টু দি পাওয়ার 0 সহগ। ব্যাস আমাদের এই তিনটি উত্তর জানতে চেয়েছিল, তিনটি উত্তর তৈরি হয়ে গেল। হচ্ছে তাহলে আমরা পরের দাগে অঙ্কটা আসছি, কি বলেছে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। আচ্ছা এখানে মানে এরকম বলেছে 42 কে দুটো অংশের একটা ছবির মতো এঁকে নিচ্ছি, এটা মনে করো 42, একে দুটো অংশে বিভক্ত করতে হচ্ছে, এটা একটা অংশ এটা একটা অংশ। এবারে এখানে বিভক্ত মানে কিন্তু ভাগ ভাবলে হবে না, বিভক্ত মানে দুটো অংশ এমন ভাবে আমরা ভাগ করব বা এমন ভাবে আলাদা করব, তাদেরকে যদি যোগ করে দিই আবার কত পাবো 42 পাবো, ঠিক আছে 21 হতে পারে, অন্য কিছু হতে পারে, মানে ভাগ মানে এটা এরকম নয় যে এটা 6 অংশ এটা 7 অংশ তাকে গুণ করলে 42 পাবো, এরকম ব্যাপারটা নয়, ভাগ করা এখানে হচ্ছে না,
এখানে বিভক্ত করা মানে হচ্ছে এমন দুটো অংশে আলাদা করা হচ্ছে বা বিভক্ত করা হচ্ছে, তাদেরকে যোগ করলে আবার আমরা 42 পাবো। তাহলে এই অংশটাই বা কত বা এই অংশটাই বা কত আমি তো জানি না, আমাকে কোনো কিছু আর বলে দেয়, শুধু বলেছে 42 কে দুটো অংশে বিভক্ত করতে বলেছে, আর কিছু বলে দেয়। তাহলে এই অংশটা না জানলে আমি এই অংশটা বের করতে পারবো না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরা গেল আমার কাছে 20 টাকা আছে, 20 টাকাকে দুটো অংশে বিভক্ত করে আমরা কোনো কিছু জিনিস কিনবো। ধরা গেল আমি একটা পেন কিনবো, তার দাম 7 টাকা, আর একটা খাতা কিনবো, তাহলে তার দাম কত হতে হবে? 13 টাকা। তবেই তো আমি কিনতে পারবো। আমার কাছে তো মোট 20 টাকাই আছে, আমি একটা পেন কিনে নিলাম, মানে প্ল্যান করেছি একটা পেন কিনবো একটা খাতা কিনবো, তাহলে পেনটা আমাকে এমন দামে কিনতে হবে যেন খাতাটাও হয়, কারণ আমার কাছে এক্সট্রা কোনো টাকা নেই, 20 টাকাই আছে। তাহলে 7 টাকা হচ্ছে আমার পেনটার দাম। ঠিক একই রকম আর পড়ে আছে 13 টাকা, সেটা হলো খাতার দাম। অর্থাৎ দুটো অংশে আমি 20 টাকাকে বিভক্ত করে দিলাম, একটা পেনের দাম একটা খাতার দাম। তারপর এদেরকে যোগ করলে কত হবে? 20 টাকাই হবে, কারণ আমার কাছে 20 টাকা ছিল, সেটা দিয়ে আমি দুটো জিনিস কিনেছি, অর্থাৎ দুটো অংশে তাকে আমি বিভক্ত করে জিনিসটা কিনেছি, টাকাটাকে ভাগ করেছি দুভাগে। এখানে ভাগ মানে হচ্ছে এমন ভাবে বিভক্ত করা, তাদেরকে যোগ করে দিলে আবার 20 পেয়ে যাবো। ঠিক একই রকম 42 কে আমাকে এমন ভাবে বিভক্ত করতে হবে যেন তাদেরকে যোগ করলে আবার 42 ফিরে পাই। কিন্তু এটা আমি জানি যে পেনের দাম 7 টাকা বলে 7 টাকা বসিয়ে দিলাম, তাহলে তখন খাতার দাম কত হতে হবে বা কত দামি খাতা আমি নিতে পারবো, সেটা কি করে বের করলাম? এই যে 20 থেকে 7 মাইনাস করে দিচ্ছি, কারণ আমি 7 টাকা তো খরচ করে ফেলেছি পেনের জন্য, পড়ে আছে আর ক টাকা? 13 টাকা। তাহলে আমাকে 13 টাকা দামেরই খাতা কিনতে হবে। আমি যদি মনে করি আমি 100 টাকা দিয়ে খাতা কিনবো, তাহলে হবে? আমার কাছে অত টাকা নেই, আমি মাত্র 13 টাকা আমার হাতে আছে, তাহলে 13 টাকা দিয়ে আমি এই 13 টাকা দামেরই খাতা কিনতে পারবো। তাহলে এটা বের করলাম কি করে? না, যখনই আমি 7 টাকা খরচ করে ফেললাম, 20 থেকে 7 টাকা মাইনাস করে দিলাম, দিলেই 13 টাকা পেয়ে গেলাম। তাহলে এখানে 7 টাকা কি 5 টাকা কি 10 টাকা কিছুই জানি না, কিছু বলেও দেয়নি আমাকে। তাহলে কি করবো? অঙ্ক সবসময় একটা রাস্তা বলে দিয়েছে যে যদি কিছু না জানা থাকে, অজানা সংখ্যাটাকে আমরা কি ধরে এগোতে পারি? এক্স ধরে নিয়ে এগোতে পারি। তাহলে আমি এইখানে এক্স ভেবে নিলাম যে 42 কে একটি অংশে বিভক্ত করছি, তার নাম হচ্ছে এক্স, বা সেই অংশটার পরিমাণ হচ্ছে এক্স। তাহলে এইটা কি করে পাবো? এখানে কি করে পেয়েছিলাম? 7 একটা পেয়ে গেছিলাম, এটা কি করে বের করেছিলাম? 20 টাকা থেকে 7 টাকা বিয়োগ করেছি, তাহলে এর বেলা কি হবে? একই নিয়ম হতে হবে। তাহলে 42 থেকে x মাইনাস করতে হবে, তাহলে পরের অংশটা হবে 42 মাইনাস x। এখন এই দুটোকে যোগ করলে আমি 42 ফিরে পাবো? হ্যাঁ, দেখে নিই, x প্লাস 42 মাইনাস x, এই যে যোগ করলে x x কেটে যাচ্ছে, তাহলে 42 অ্যান্সার আসছে, যোগফল আবার 42 ফিরে পাচ্ছি। বলেছিলাম তো এমন দুটো অংশে বিভক্ত করতে হবে, তাদের যোগ করলে আবার 42 ফিরে পাওয়া যায়। হচ্ছে? তাহলে এই রকম ভাবে খাতায় ডান দিকে এরকম একটা রাত তৈরি করে দেবো যে একটি অংশ x, একটি অপরটি কি করে পাবো? 42 মাইনাস x, মানে 42 থেকে বিয়োগ করে দিতে হবে, দিলেই অপর অংশটা পেয়ে যাবো। খাতায় এটা তৈরি করলো ডান দিকে, অঙ্ক করার জন্য এটা কাজে লাগবে। ঠিক আছে? তাহলে এবার আমরা লিখে নেব যে মনে করি, খাতায় লিখে নিতে হবে যে মনে করি একটি অংশ, বা ধরি যা ইচ্ছা, মনে করি একটি অংশ x, তাহলে অতএব অপর অংশ সমান কত? এক্ষুনি শিখলাম 42 মাইনাস x হবে। একটা অংশ x পেয়ে গেলে অপরটা কি করে বের করব? 42 থেকে বিয়োগ করলে পেয়ে যাব 42 মাইনাস x অপর অংশ। এবার এখানে একটা ক্লু দিয়েছে, যেটাকে কাজে লাগিয়ে আমরা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারবো। কি সেই ক্লু? বলেছে যে দুটি অংশে এমন ভাবে বিভক্ত করো যাতে এক অংশ বা প্রথম অংশ বলতে পারি, যে প্রথম অংশ বা এক অংশ, এইটা এক অংশ মানে ওয়ান ভাবলে হবে না, এক অংশ মানে একটা অংশের কথা বলা, যে দুটো অংশে বিভক্ত করছি তো, এক অংশ বলতে একটা অংশ, সেটা আমি x ভাবতে পারি, 42 মাইনাস x ভাবতে পারি, যেটা ইচ্ছা। এই অংশটা অপর অংশের
কি বলেছে বর্গের সমান হবে। তার মানে একটা অংশ যদি x ভাবি, এই অংশটা অপর অংশের বর্গ, বর্গ কথা মানে কি করতে হবে, সেটা বর্গমূল, রুট মানে হচ্ছে বর্গমূল, বর্গ মানে স্কয়ার করতে হবে। তাহলে শর্তানুসারে আমরা এখান থেকে ফেলতে পারবো বা প্রশ্নানুসারে একটি অংশ মানে হচ্ছে x, এইটা সমান অপর অংশ কি হচ্ছে না 42 মাইনাস x এর বর্গ করতে হবে, মানে হোল স্কয়ার করতে হবে। ঠিক আছে, এটা শর্ত হচ্ছে একটি অংশ অপর অংশের বর্গের সমান। ভাষাটা বোঝা গেল? একটি অংশ মানে x, অপর অংশ হচ্ছে 42 মাইনাস x, তার বর্গ মানে হোল স্কয়ার, তার সঙ্গে কি হবে সমান। বোঝা গেছে? এরকম আমাদের অঙ্কের ভাষা থেকে তাকে সমীকরণের রূপে নিয়ে আসতে হবে। অঙ্কের ভাষা বাংলায় লেখা থাকবে, সেখান থেকে বুঝে সমীকরণ রূপ দিতে হবে। তাহলে এটা সমীকরণ রূপ বোঝা গেল। অঙ্কের ভাষা থেকে আমরা সমীকরণ নিয়ে এলাম কি করে, বোঝা গেছে তো? এবার এটাকে আমাকে হোল স্কয়ার ভাঙতে হবে, ওকে তো সমীকরণ সাজাতে হবে। কোন সমীকরণ রূপ? এই যে x² + bx + c = 0, এই রূপটা সবসময় মনে রাখতে হবে, এই রূপে আমাকে সাজাতে হবে যে কোনো দ্বিঘাত সমীকরণ। তাহলে এবার এদিকে তো x আছে, একে কিছু করতেই পারবো না। এইদিকে যদি সূত্র বলি, কি সূত্র পড়ছে? a - b হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে আমি লিখতে পারি 42 হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2a মানে 42, b মানে x প্লাস b স্কয়ার। মনে আছে সূত্রটা? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পড়ে গেল। আচ্ছা, এবার আমি এটাকে যদি হোল স্কয়ার করি, 42 স্কয়ার কত হচ্ছে 1764 মাইনাস গুণ করলে এটা হচ্ছে 84x প্লাস x স্কয়ার। এখন সমান চিহ্নের বাম দিক ডান দিক যেদিকে ইচ্ছা আমি এটাকে সাজাতে পারি। আমরা সবসময় তো বাম দিকে রেখে ডান দিকে 0 করেছি। এবার একটুখানি দেখি ডান দিকে 0 না করে বাম দিকে 0 করব, হবে? সমীকরণের রূপ করা যাবে? দেখে নিই একবার। তাহলে আমি বাম দিকে 0 করছি, প্লাস x টাকে আমি ওই দিকে নিয়ে যাব, ডান দিকে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে এখন ডান দিকে বাঁ দিকে 0। আচ্ছা, ওইটাকে একটু সুন্দর করে লিখছি, x স্কয়ার মাইনাস 84x, একটু সাজিয়ে নিলাম আর কি, প্লাস x ওদিকে গিয়ে হচ্ছে মাইনাস x প্লাস 1764, এই রূপে সাজালাম। ঠিক আছে, এবার বলতে পারি এটা কি সাজানো ঠিকঠাক হয়েছে? আচ্ছা, বলা হচ্ছে 2 + 2 = 4, 2 + 2 = 4। কথাটা আমি ঘুরিয়ে লিখতে পারি 4 = 2 + 2, কিছু যায় এলো? একই তো বিষয়। তাহলে বাম দিকে 2 + 2 থাকুক আর ডান দিকে 2 + 2 থাকুক, তাদের যোগ করলে সেই 4ই তো পাবো, তাই তো? এক্ষেত্রে কোনো কিছু যায় আসে না, যোগফল একই আসবে। ঠিক একই বিষয় আমার বাম দিকে 0 ডান দিকে এত কিছু লেখা আছে, আমি ওই কথাটাকে এখন ঘুরিয়ে এইটাকে বাম দিকে লিখে ডান দিকে 0 করে দিতে পারি, বিষয়টা তো একই থাকবে এইটার মতোই। তাহলে সেইটাই আমরা করব এখন। কারণ যদি ওই মানে পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ পরিবর্তন করতে অসুবিধা হয়, প্লাস মাইনাসের গন্ডগোল হচ্ছে, তারা একদিকে নিয়ে চলে যাবো, সে বাম দিক বা ডান দিক যেদিকে ইচ্ছা হতে পারে, একদিকে নিয়ে চলে যাওয়ার পরে তারপরে আমরা তাকে সাজিয়ে দেবো এই রূপে, ax² + bx + c = 0 রূপে সাজিয়ে দেবো। তাহলে এখন এখানে হয়ে গেল x² মাইনাস 84 মাইনাস x, তাহলে কত হচ্ছে মাইনাস 85x প্লাস 1764 = 0, এই রূপে সাজানো গেছে। x² + bx + c = 0, এই রূপে সাজানো গেল। পরবর্তী অঙ্কে যাচ্ছি, 5 দাগের দুইটা। কি বলেছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। আচ্ছা, এটা অঙ্কটা করার আগে আমি একটা জিনিস বলবো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, আমি কথাটা লিখি, দুটি
ক্রমিক ধনাত্মক অযুগ্ম, এই প্রত্যেকটা শব্দের মানে আছে অযুগ্ম সংখ্যা। আমি প্রথমে শেষ দিক থেকে ভাবছি, অযুগ্ম কথার মানে কি? অযুগ্ম কথার মানে কি, বা অযুগ্ম সংখ্যা কথার মানে কি? অযুগ্ম সংখ্যা কাকে বলে? বিপরীত। কে বলতে পারবে অযুগ্ম সংখ্যা কাকে বলে? অযুগ্ম সংখ্যার কথার মানে হচ্ছে যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায় না তাদেরকে বলা হচ্ছে অযুগ্ম সংখ্যা। একে আরেকটা নামে ডাকা হয় বিজোড় সংখ্যা। ঠিক আছে, তার মানে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারবে না, দশমিকে যাওয়া যাবে, পূর্ণ সংখ্যায় ভাগ করতে পারবে না, ঠিক আছে, সেগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। যেমন উদাহরণ, কি সংখ্যা? 3। তারপর এর পরের সংখ্যা কি হবে? অযুগ্ম 5। তারপরের সংখ্যা কি হবে? 7। তারপরের সংখ্যা 9। তারপরের সংখ্যা 11। এভাবে চলতে থাকবে, এগুলো সব অযুগ্ম সংখ্যা। এবং এই যে একটা অযুগ্ম সংখ্যা আমি পেলাম 3, বা এখান থেকে হতে পারে 7, যেখানে ইচ্ছা আমি ধরতে পারি। 7 যদি একটি অযুগ্ম সংখ্যা মনে মনে ভাবি, তার পরের অযুগ্ম সংখ্যা কত হবে? 9। এই পরের সংখ্যাটাকে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক মানে তার পরেরটা, পর পর। আবার ঠিক 9 এর পরের সংখ্যা কি হবে? অযুগ্ম সংখ্যা 11। 11 এর পরের সংখ্যা কি হবে? 13। 13 এর পরের সংখ্যা 15। এইভাবে এই যে সংখ্যাগুলো চলেছে এগুলো বলা হচ্ছে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। এগুলো সব ধনাত্মক সংখ্যা প্লাস নেওয়া হয়েছে। এবং ক্রমিক কথা মানে হচ্ছে পর পর সংখ্যাগুলো আসবে, ঠিক আছে। ক্রমিক কথা মানে হচ্ছে পর পর। এখানে কিন্তু 3 এর পরে 7 যদি বলি তাহলে কিন্তু সেটা ক্রমিক সংখ্যা হলো না, ক্রমিক অযুগ্ম সংখ্যা হলো না। 3 এর পরে 5 কেই বলতে হবে, তবেই সেটা হবে ক্রমিক অযুগ্ম সংখ্যা। বুঝা গেছে? তাহলে এখানে একটা কিন্তু সিকোয়েন্স বা সূত্র পাওয়া যাচ্ছে যে একটি অযুগ্ম সংখ্যা থেকে তার ঠিক পরের অযুগ্ম সংখ্যাটা কি করে পেতে পারি? কে বলতে পারবে? যে কোনো অযুগ্ম সংখ্যা মনে মনে ভাবতে হবে। ধরো 5 একটা অযুগ্ম সংখ্যা মনে মনে ভাবলাম, তারপরের অযুগ্ম সংখ্যা কি হবে? ধরো 5টা আমি ভাবলাম, তারপরের অযুগ্ম সংখ্যা কি করে পাবো? 2 যোগ করে পাবো। আমার যদি ইচ্ছা হয় আমি এখানে 11 কে অযুগ্ম সংখ্যা মনে মনে ভাবতে পারি, তাহলে 11 যদি অযুগ্ম সংখ্যা, তার পরের অযুগ্ম সংখ্যা কি করে পাবো? 2 যোগ করে পাবো। তাহলে একটা অচেনা অযুগ্ম সংখ্যা আমি তাকে বলছি x, তার পরের অযুগ্ম সংখ্যা কি করে হবে? x + 2। বোঝা গেল সূত্রটা? যে কোনো অযুগ্ম সংখ্যা পরের অযুগ্ম সংখ্যা পেতে গেলে, ঠিক তার পরের অযুগ্ম সংখ্যা পেতে গেলে কি করতে হবে? +2, 2 যোগ করে দিলেই পাবো। আবার 13 থেকে যদি তার পরের অযুগ্ম সংখ্যা পেতে চাই তাহলে কি হবে? আবার +2। এরকম করে 15 এর পরের অযুগ্ম সংখ্যা আবার +2। 17 পেয়ে গেলে 17 এর পরের অযুগ্ম সংখ্যা আবার +2। ওইভাবে চলতে থাকবে। যেখানে ইচ্ছা আমি সংখ্যা ভাবতে পারি, তার ঠিক পরেরটা পেতে গেলে তার সঙ্গে +2 করে দিতে হবে, দিলেই অযুগ্ম সংখ্যা পেয়ে যাবো। বুঝা গেল? তাহলে এখানে বলেছে এরকম দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল বলেছে 143। তাহলে আমি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা তো জানি না কে তারা, আর অঙ্ক বলেছি কোনো যদি অজানা জিনিস থাকে বা অজানা সংখ্যা থাকে তাকে আমরা কি করে নিই? x ভেবে নিই, x ধরে নিই। তাহলে আমি এখানে ধরি বা মনে করি লিখে দেবো, ধরি প্রথম অযুগ্ম সংখ্যা টি হলো কি? x। তাহলে এরপরে লিখব ক্রমিক অযুগ্ম সংখ্যা, মানে পরের অযুগ্ম সংখ্যা। এখন সূত্র বললাম, একটি অযুগ্ম সংখ্যা যদি x হয় তার পরবর্তী ক্রমিক অযুগ্ম সংখ্যা কি হবে? তার সঙ্গে 2 যোগ, অর্থাৎ x + 2 পেয়ে গেলাম। এবার শর্তানুসারে কি বলেছে? এই দুটো সংখ্যার গুণফল কত হবে? 143। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? x * x + 2 এটা সমান কত? 143।
এটা যদি আমি গুণ করি কি পাবো, x into x x স্কয়ার প্লাস 2 into x মানে 2x সমান 143। ঠিক আছে, 143 কে লেফট সাইডে নিয়ে চলে আসবো, তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়ালস টু 0। কারণ আমাকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 ওই রূপে সাজাতে হবে। তাহলে ডান দিকে 0 করে দিলাম, ডান দিকের সংখ্যাটিকে বাম দিকে নিয়ে চলে এসেছি। আচ্ছা, এবার এখান থেকে যদি আমি একটা প্রশ্ন করি, সাথীকে x টু দি পাওয়ার 0 সব এখানে কত এই সমীকরণে, x টু দি পাওয়ার 0 সব কত? মধুমিতা, यस মাইনাস 143, অর্থাৎ 143 বলতে হবে, কিন্তু সামনে মাইনাস ছিলটা বলতে হবে। শুধু 143 বললে হবে না, কারণ এই যে চিহ্ন মাইনাস বসে আছে, তাহলে মাইনাস সহ সবটাকে বলতে হবে যে 1 মাইনাস 143 x টু দি পাওয়ার 0 সহ। শুধু 143 লিখলে নাম্বার দেবে না, কাটা। পরিষ্কার আছে? এরপর আমরা পরের অঙ্কে আসছি, 5 এর দাগে 3। কি বলেছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। আরেকবার লিখছি, ক্রমিক সংখ্যা, এখানে কিন্তু কোনো যুগ্ম সংখ্যা বা কোনো অযুগ্ম সংখ্যার কথা বলেনি, শুধু বলেছে ক্রমিক সংখ্যা। ক্রমিক কথা মানে একটু কি বললাম, পর পর। তাহলে আমি যে কোনো একটা সংখ্যা মনে মনে ভেবে নিই, কে বলবে যে কোনো একটা সংখ্যা মনে মনে? 3। তাহলে এর পরের সংখ্যা কি হবে? 4। তারপরের সংখ্যা কি হবে? 5। তারপরে 6, তারপরটা 7, তারপরে 8, এবার চলতে থাকবে। তাহলে আমি মনে মনে এর মধ্যে থেকে একটা সংখ্যা আমি মনে মনে ভেবে নিলাম 5। 5 এর ঠিক পরের সংখ্যা মানে তার ঠিক পরের ক্রমিক সংখ্যা কত হবে? 6। কি করে পেলাম তাহলে? প্লাস 1 করে। আবার 6 এর ঠিক পরের ক্রমিক সংখ্যা কি করে পাবো? আবার প্লাস 1 করে। যোগ করলে পাবো, তাহলে প্লাস 1 করে। তাহলে এরকম কোন একটা অজানা সংখ্যা যদি x মনে করি, তার পরের ক্রমিক সংখ্যা কি করে পাবো? একই নিয়ম, প্লাস 1 করে। তাহলে তার পরের সংখ্যাটা হবে কত? x প্লাস 1। আর অযুগ্মর বেলা কি হবে? প্লাস 2, আগের অঙ্কটা ছিল। আর বা যুগ্মর বেলা কি হবে? যুগ্ম যুগ্ম একই নিয়ম। যেমন একটা উদাহরণ ধরো, যুগ্ম সংখ্যা 4। যুগ্ম সংখ্যা কাকে বলবো তাহলে? যে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যায় বা 2 দ্বারা বিভাজ্য তাকে বলছি আমরা যুগ্ম সংখ্যা। তাহলে 4 এর পরের যুগ্ম সংখ্যা কি হবে? 6। 6 এর পরের যুগ্ম সংখ্যা 8। 8 এর পরের যুগ্ম সংখ্যা 10। তাহলে অযুগ্মর বেলা যেমন 2 করে যোগ করতে তারপরের অযুগ্ম সংখ্যা পেয়েছি, ঠিক একই রকম যুগ্মর বেলাতে দেখো প্লাস 2 করলে তবে পরের যুগ্ম সংখ্যা, এর সঙ্গে আবার প্লাস 2 করলে পরের যুগ্ম সংখ্যা, তাই তো? এইভাবে চলতে থাকবে। কিন্তু এখানে শুধু বলেছে ক্রমিক সংখ্যা, ক্রমিক যুগ্মও বলেনি অযুগ্মও বলেনি। ঠিক আছে, আগের অঙ্কটাতে ছিল ক্রমিক অযুগ্ম সংখ্যা। পরীক্ষার সময়তে একটু ঘুরিয়ে আমাদের প্রশ্ন করে দিতে পারে যে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল কি যোগফল এরকম বা বর্গের সমষ্টি এরকম দিয়ে প্রশ্ন দিতে পারে। তাহলে তখন আর ঘাবড়ালে হবে না, আমরা তো বইতে অযুগ্ম পড়েছি, যুগ্ম তো করি না, এটা কিন্তু ভাবলে হবে না। তার কারণ যুগ্ম বের করার যা নিয়ম অযুগ্ম বের করারও একই নিয়ম। অযুগ্ম যেমন বের করা শিখলাম 2 যোগ করে করে করতে হয়, আর যুগ্ম বের করার সময় তো একই রকম 2 যোগ করে তারপরে যুগ্ম সংখ্যা বের করতে হবে। কিন্তু এখানে শুধু ক্রমিক সংখ্যা বলেছে, ক্রমিক যুগ্মও বলেনি অযুগ্মও বলেনি। তাহলে শুধুমাত্র ক্রমিক সংখ্যা বললে তখন তার পরেরটা কি করে পাবো? 1 যোগ করে পাবো। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? যুগ্ম আমি একটু শর্টে লিখে দিচ্ছি। যুগ্ম বললে ক্রমিক যুগ্ম, ক্রমিক যুগ্ম বললে কি করতে হবে? প্লাস 2 করে পরের সংখ্যাটা পেতে হবে। আর ক্রমিক অযুগ্ম বললে এটাও প্লাস 2 করে তার পরেরটা পেতে হবে। শুধু যদি ক্রমিক সংখ্যা বলে, শুধু ক্রমিক সংখ্যা, তখন কি করতে হবে? প্লাস 1 করে পেতে হবে। পরের সংখ্যাটা পেতে গেলে প্লাস 1। এই ছকটা খুব কাজে লাগবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, হচ্ছে
তাহলে আমাদের এখানে যে অঙ্কটা বলেছে সেখানে শুধু ক্রমিক সংখ্যা নিয়ে অঙ্কটা বলেছে। তাহলে আমরা এখানে কি করব, ধরে নেব, ধরি, কারণ বলেছি অঙ্ক আমাদের বলে দেয় অজানা সংখ্যাকে নিয়ে কাজ করার সময় x ধরে নিলেই হবে। ধরি প্রথম সংখ্যাটি সমান x, তাহলে অতএব পরবর্তী বা এখানে পরবর্তী লেখার দরকার নেই, ক্রমিক সংখ্যাটি হবে কত হবে, x এর সঙ্গে কি করব, এই যে সূত্র কি বলছে ক্রমিক সংখ্যা বের করতে গেলে প্লাস 1 করতে হবে, পেয়ে গেল। এবার এখানে একটা ক্লু দিয়েছে সমীকরণ তৈরি করার জন্য, বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এক্ষুনি বললাম বর্গ মানে কি, স্কয়ার করতে হবে। তাহলে এই সংখ্যাটা স্কয়ার এবং এই সংখ্যাটারও স্কয়ার করতে হবে, করে কি সমষ্টি বলেছে, সমষ্টি মানে যোগফল। তাহলে শর্তানুসারে কি লিখবো দেখো, প্রথম সংখ্যাটা x ছিল তার বর্গ করতে বলেছে, তাহলে x এর স্কয়ার। পরের সংখ্যাটা ছিল x প্লাস 1 তারও বর্গ করতে বলেছে, করে সমষ্টি বের করতে বলেছে। তার মানে x এর স্কয়ার তার সঙ্গে প্লাস দিয়ে x প্লাস 1 এর হোল স্কয়ার করব। এই যে দুটো সংখ্যার বর্গের সমষ্টি পেয়ে গেলাম। ক্লিয়ার? অঙ্কের ভাষা থেকে সমীকরণের ভাষা বোঝা গেছে। এই একটি সংখ্যা এই একটি সংখ্যা তাদের বর্গ মানে স্কয়ার করতে বলেছে, বললাম সমষ্টি বের করতে বলেছে, তাদের মধ্যে যোগ করতে হবে। এইটার উত্তর কত হয় বলেছে, 313 বলেছে, তো এটার উত্তর হবে 313, লিখে দিলাম, ব্যাস। এবার এখানে একটা সূত্র পড়ছে না, x প্লাস 1 এর হোল স্কয়ার, একটা সূত্র পড়ছে, তাহলে আমি একটা সূত্র ফেলছি। কিছু এই সূত্র কে পারবে, হ্যাঁ, x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 মানে 2ab প্লাস 1 স্কয়ার সমান কত, 313। এটা যদি আমি এখন যোগ করি x স্কয়ার প্লাস x স্কয়ার কি হবে, 2x স্কয়ার না, প্লাস 2 ইনটু 1 মানে 2x প্লাস 1 স্কয়ার 1, এবং ওদিক থেকে আমি 313 কে এদিকে নিয়ে আসবো, কারণ আমাদের কি সমান চিহ্নের পরে কি রাখতে হয়, 0। তাহলে মাইনাস 313 ইকুয়ালস টু 0। এটা বিয়োগ করলে তাহলে কি দাঁড়াবে, 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 312 হয়ে যাবে, মাইনাস হবে কারণ এটা বড় আছে, 313 টা বড়। এবার এখানে একটু সরল রূপে সাজিয়ে ফেলতে হবে। দেখা যাচ্ছে 2 কমন যাচ্ছে না, 2 কমন যাচ্ছে তো এখান থেকে, তাহলে এখান থেকে যদি 2 কমন নিই কি হবে, x স্কয়ার প্লাস x মাইনাস এটা কত হবে, 156 ইকুয়ালস টু 0, তাই তো। এই যে 2 কমন নিলে 312 কে ভাগ করলে 156। এবার 2টা আমি যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, সমানে ডান দিকে পাঠালে 0/2 হয়ে যাবে বিষয়টা, কারণ এখানে তো গুণ হয়ে আছে। ফার্স্ট ব্র্যাকেটটা কিসের চিহ্ন, গুণের চিহ্ন, ডান দিকে গেলে 0/2, 0 কে যে সংখ্যা দিয়ে ভাগ করে গেলে উত্তর কি পাবো, 0। তাহলে আমরা এটা দেখাচ্ছি না, একেবারে সরাসরি লিখে দেবো যে x স্কয়ার প্লাস x প্লাস মাইনাস 156 ইকুয়ালস টু 0। ব্যাস, সমীকরণ তৈরি হয়ে গেল। আমাকে এই সমীকরণটা সাজাতে বলেছে।